দীপ্তি ভয়ে ভয়ে বলল, এসব কি বলছেন আপনি? সৌভিকের নেশা চড়ে গেছে। ভদ্রভাবে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। সৌভিক নেশা করলে গালাগালি দিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু হবুবুকে গালাগালি দেওয়া যায় না। সৌভিক ফিসফিস করে বলল, ভিডিও কলে আসো না জান, তোমাকে মন ভরে দেখব। দীপ্তির খুব কান্না পেল। ভিডিও কলে আসলেই সৌভিক কেমন হিংস্র চাউনিতে অপলক তাকিয়ে থাকে দীপ্তির বুকের দিকে। তারপর বিরক্ত হয়ে বলে, ওড়নাটা ফেলে দাও, ভাল লাগছে না দেখতে। তারপর আরও অনেক অনেক খারাপ কথা বলে সৌভিক। সৌভিকের নির্লজ্জ তাকানো, কথা বলার ধরন দেখে দীপ্তির আনন্দ হয় না, উল্টো লজ্জায় গা গুলোয়। দীপ্তি এক পর্যায়ে ফোন কেটে দিয়ে মিথ্যে করে বলে, নেটওয়ার্কে সমস্যা হচ্ছে, সরি। এত রাতে দীপ্তি ভিডিও কলে কথা বলার সাহস পেল না। মিথ্যে করে বলল, কারেন্ট নেই। মনে মনে খুব খারাপ একটা গালি দিল সৌভিক। এক হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরে কি যেন ভাবল। বলল, আগামীকাল ঢাকা যাব, তোমাকেও আমার সাথে যেতে হবে। দীপ্তি মিনমিন করে বলল, আমি গিয়ে কি করব? সৌভিক স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করল, বিয়ের শপিং করতে যাব দীপ্তি, তোমার পছন্দের সব কিছু কেনাকাটা করব। বাবা মা আমাকে একা ছাড়বে না। বেশ, তবে তোমার দিদিকেও সাথে নিও। আচ্ছা। সৌভিক ফোন কেটে দিয়ে কেমন করে যেন হাসল। তারপর রাত জেগে দীপ্তির শাড়ি পরা একটা ছবি এডিট করে নগ্ন একটা শরীরে বসিয়ে দিয়ে মন ভরে দুচোখ জুড়িয়ে দেখতে লাগল। সকালে ঘুম থেকে ওঠে সুপ্তির হাতে হাতে অনেক কাজ এগিয়ে দিল দীপ্তি। সুপ্তি বেশ অবাক হল, ভ্রুজোড়া নাচিয়ে বলল, কি রে, ঘটনা কি? সৌভিককে কেন যেন দুচোখ পেতে দেখতে পারে না দিদি। সৌভিকের সাথে ঢাকা যাওয়ার ব্যাপারে কিভাবে যে দিদিকে রাজি করাবে বুঝতেই পারছে না দীপ্তি। কিন্তু দীপ্তি তো বিয়ের আগে একা একা সৌভিকের সাথে মরে গেলেও আর কোথাও যাবে না। প্রথমবার খুব শিক্ষে হয়েছে। দীপ্তিকে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবতে দেখে সুপ্তি দীপ্তির কাঁধে একটা হাত রাখল। চিন্তিত হয়ে বলল, কি হয়েছে রে, মুখটা এমন শুকনো লাগছে কেন? দীপ্তি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার একটা কথা রাখবি দিদি, প্লিজ না করিস না। সুপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, বল, আমার গা ছুঁয়ে আগে কথা দে। সুপ্তি বিরক্ত হয়ে বলল, এত ঢং না করে বলতো, প্লিজ দিদি। আচ্ছা, কথা দিলাম, তোকে আমার সাথে আজ একটু ঢাকা যেতে হবে। কেন? বিয়ের মার্কেট করতে। আর কে যাবে? সৌভিকও সাথে যাবে। অসম্ভব, আমি যাব না। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস দিদি। সুপ্তি মাকে ডাকল, বলল, ও মা, তুমি না দীপ্তির বিয়ের কেনাকাটা করার জন্য ঢাকা যেতে চেয়েছিলে? হ্যাঁ, তো দীপ্তির হবুবর অফার করেছে, তারা বিয়ের কেনাকাটা করতে ঢাকা যাবে। আমাদের বাড়ি থেকে কেউ যাবে না কি? গেলে তাদের সাথে যেতে পারে। এক হিসাবে ভালোই হবে মা, তোমার হবু জামাইয়ের বডির মাপ নিয়ে এই সুযোগে তার জন্য জামা জুতা কিনতে পারবা। মা সরল মনে বলল, তাহলে তো ভালোই হলো। এই দীপ্তি, তুই সৌভিককে ফোন করে বলে দে, আমরাও যাব। আচ্ছা মা। সৌভিককে ফোন দিয়ে দীপ্তির সাথে মা দিদির যাওয়ার কথা বলল। সৌভিক ক্ষেপে গেল, রাগে দাঁত কিরমির করে বলল, তুমি কি গবের দীপ্তি? তোমার মা কেন আমাদের সাথে যাবে? আশ্চর্য। দীপ্তি মন খারাপ করে বলল, তাহলে কি মাকে মানা করে দেব? সৌভিক মৃদু ধমকে বলল, খবরদার না। আচ্ছা, রেডি হও তোমরা, আমি আসছি। সৌভিক একা এলো না, বুদ্ধি করে মা আর মাসিমণিকেও সাথে নিয়ে এলো। তারপর সবাই মিলে একটা মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। আর মাত্র 9 দিন পর বিয়ে। অনেক কাজ পড়ে আছে, এর মাঝে সময় বের করে আর ঢাকা আসা সম্ভব না। আজকেই কেনাকাটা শেষ করতে হবে। তাই বিয়ের শপিং করতে করতে অনেক রাত হয়ে গেল। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ওরা আর রিস্ক নিল না। রাতটা সৌভিকের মামার বাসায় থেকে যেতে বাধ্য হল। ফোন করে এক ফাঁকে টিনা রানীকে বলে দিয়েছে সুমিত্রা। আনুমানিক রাত 12টার দিকে ওরা আবিরদের বাসায় পৌঁছাল। সবাই বাইরে থেকে ডিনার করে এসেছে। সারাদিন ঘোরাঘুরি করে সবাই খুব ক্লান্ত।
কুশলাদি করে শুতে গেল সবাই। সুপ্তি ওয়াশরুমে গিয়েছিল। গা ম্যাচ ম্যাচ করছে। স্নান সেরে বের হলো। এখন ফ্রেশ একটা ঘুম হবে। তার আগে এক কাপ চা পেলে মন্দ হতো না। অচেনা বাড়িতে কার কাছে চা চাইবে? লজ্জা লাগছে। এসে দেখল বসার ঘরে কেউ নেই। সবাই শুতে চলে গেছে। একজন মধ্যবয়স্ক মহিলা, সম্ভবত এই বাড়িতে কাজ করে। পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। সুপ্তি মহিলাকে ইশারায় ডেকে ইতস্তত করে বলল, শুভ কোথায়? সিঁড়ি দিয়ে উপরে চইলা যান। ডান দিকের ঘরে আপনাগো শোবার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা। সুপ্তি উপরে এসে দুটো দরজা দেখে দ্বিধায় ভুগছে। কোন ঘরে যাবে বুঝতে পারছে না। একটা ঘরের দরজা সামান্য ফাঁকা দেখে আস্তে করে ঢুকে গেল। ঘরটা বেশ অন্ধকার, তবে বেলকনিতে টিমটিমে হলদে রঙা আলো জ্বলছে। ঘরের ভেতর বেলি ফুলের ঘ্রাণে মুখ করছে। এই ঘরে কাউকে না দেখে চলে যেতে নীল সুপ্তি। তখনই শুনতে পেল কেউ কণ্ঠে খুব দর্দ ঢেলে গিটার বাজিয়ে গান গাইছে। সুপ্তি থমকে গেল। গানের উৎস খুঁজতে ঘুরে দাঁড়াল। বড় সাহস সঞ্চয় করে এক পা দুপা করে ধীর পায়ে বেলকনির দিকে হেঁটে গেল। হলদে আলোতে একজন যুবক গিটার বাজিয়ে চোখজোড়া বন্ধ করে একমনে গান গাইছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ছাট এসে যুবকের চোখ মুখ আলতো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো। এক বর্ষায়। যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো। এক বর্ষায়। এসো ঝড় ঝড় বৃষ্টিতে, এসো জল ভরা দৃষ্টিতে, এসো কমল শ্যামল ছায়। চলে এসো, তুমি চলে এসো। এক বর্ষায়। যদি মন কাঁদে, তুমি চলে এসো। এক বর্ষায়। যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। উতলা আকাশ, মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো। তুমি চলে এসো। এক বর্ষায়। যদি মন কাঁদে, তুমি চলে এসো। এক বর্ষায়। নামিবে আধার, বেলা ফুরাবার ক্ষণে, মেঘমুল্লা বৃষ্টিরও মনে মনে। নামিবে আধার, বেলা ফুরাবার ক্ষণে, মেঘমুল্লা বৃষ্টিরও মনে মনে। কদম গুচ্ছ খোপায় জড়ায় দিয়ে, জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে। তুমি চলে এসো, চলে এসো। এক বর্ষায়। যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো। এক বর্ষায়। এত মিষ্টি কণ্ঠ। সুপ্তি মুগ্ধ হয়ে দরজায় হেলান দিয়ে একমনে গান শুনছিল। কে? আবিরের ডাকে ঘোর কাটল সুপ্তির। কাপা কণ্ঠে বলল, আমি সুপ্তি। আবির বেশ অবাক হল। কে এই অচেনা মেয়েটি? সদ্য স্নান করেছে বোধহয়। এখনো কোমর ছুঁই ছুঁই সুন্দর চুলগুলো দিয়ে টপপিয়ে জল ঝরে পড়ছে। মেয়েটার কোমল স্নিগ্ধ মায়াবী মুখ জুড়ে অন্যরকম মাদকতা বিরাজ করছে। এত স্নিগ্ধ, এত কোমল, এত মায়া কারা মুখখানি সচরাচর দেখা যায় না। টিয়া পাখি ডানা ঝাপটে লাল ঠোঁট জোড়া নেড়ে নেড়ে মিষ্টি সুরে বলল, আবিরের বউ, আবিরের বউ, আবিরের বউ। দুইজনই চমকে উঠল। সুপ্তির বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। হাত পা অসম্ভব কাঁপছে। অতিরিক্ত লজ্জায় মাথা নিচু করে ফেল সুপ্তি। আবির টিয়া পাখিকে মৃদু ধমকে বলল, চুপ বিবিসি। টিয়া পাখি ঠোঁট নেড়ে সুর করে বলল, আবির পচা, আবির পচা, আবির পচা। আবির শেখথায় পাত্তা দিল না। ঘরের লাইট জ্বেলে দিয়ে বিনয়ের সুরে বলল, আপনি বোধহয় ভুল করে আমার ঘরে ঢুকে পড়েছেন। পাশের ঘরে অতিথিদের শুতে দেওয়া হয়েছে। সুপ্তি গুটি গুটি পায়ে চলে গেল। লজ্জায় আর বলা হলো না। মানুষটার গানের গলা অসম্ভব সুন্দর। সুপ্তির রাতে একটুও ঘুম হল না। বারবার আবিরের বলা গানের লাইনগুলো কানে বাজছে। খুব প্রিয় একটা গান। মন খারাপ থাকলে বা বৃষ্টি হলে প্রায় এই গানটা তন্ময় হয়ে শুনে সুপ্তি। কণ্ঠে এত দর্দ ঢেলে কার জন্য গান গাইছিল মানুষটা? নিশ্চয়ই তার প্রেমিকার জন্য। সুপ্তির খুব ইচ্ছে করছে ওই জাদুকরি কণ্ঠে আরেকটি গান শুনতে। সুপ্তির এই স্বপ্ন কি এক জীবনে পূরণ হবে? কি খবর? শুনলাম বিয়ে করছো? হ্যাঁ, বিয়ে করব।
তাতে তোমার কি? আমার আবার কি? এমনিই বললাম। তা বুকে নিয়ে কতদিন সংসার করবা? কৃষ্ণার গা জ্বালানো কথা শুনে সৌভিকের মেজাজটা বিগড়ে যাচ্ছে। প্রায় ১.৫ বছরের মতো লিভ ইন রিলেশনশিপে আবদ্ধ ছিল ওরা দুজন। তারপর কৃষ্ণাই সৌভিকের চরিত্রে দোষ দিয়ে ছেড়ে গিয়ে অন্যথা বিয়ে করেছে। সৌভিকের এতে অবশ্য কিছু যায় আসে না। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, টাকা ছিটালেও নারীর অভাব হয় না আগে। সৌভিক যে ছাত্রজীবনে কৃষ্ণার সাথে দীর্ঘদিন লিভ ইন রিলেশনশিপে ছিল, কথাটা সৌভিকের পরিবারের কেউ জানে না, শুধু মা জানে। এতে অবশ্য ভালোই হয়েছে। বিয়ের বাজারে বেশ ডিমান্ড সৌভিকের। ছাত্র ভালো হওয়ায় ভালো কলেজ, ভালো ভার্সিটি, ভালো চাকরি পেতেও খুব একটা বেগ পেতে হয়নি। দীপ্তির মতো সুন্দরী একটু বোকাসোকা বউ পেলে আর কি লাগে জীবনে। সৌভিকের খুব ইচ্ছে ছিল বিয়ের আগেই একান্তে দীপ্তির সাথে কিছু স্পেশাল সময় কাটানোর। অন্তত টেস্ট করে দেখা উচিত ছিল মেয়েটা আদৌ ভার্জিন কিনা। মন বলে দীপ্তি ভার্জিন, কিন্তু যেখানে নিজেই নিজেকে বিশ্বাস করে না সৌভিক, দীপ্তিকে বিশ্বাস করবে কিভাবে? পুরুষ মানুষের যতই স্বভাব চরিত্র খারাপ থাকুক, বিয়ের বাজারে সবাই ভার্জিন মেয়ে খুঁজে। তাই তো এদেশের অধিকাংশ পুরুষ উত্তাল প্রেম করার পরও নিজের প্রেমিকাকে বিয়ে করতে চায় না। ঠিকই মা বাবার পছন্দে বিনা বাক্য ব্যয়ে অল্প বয়সী মেয়েকে বিয়ে করে নেয়। কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ সৌভিক? সৌভিক দাঁত খিচিয়ে বলল। মাঝরাতে বালের প্যাচাল পাড়ার জন্য ফোন দিয়েছ নাকি? কৃষ্ণা হাসল, কণ্ঠে খানিক তাচ্ছিল্য ফুটিয়ে বলল, যদি তোমার হবুবু কোনোভাবে জানতে পারে দীর্ঘদিন বিয়ে না করেও তোমার সাথে সংসার করেছে অন্য একটা মেয়ে, তাহলে তোমাদের বিয়েটা আদৌ হবে তো সৌভিক? সৌভিক একটু ভয় পেল না, উল্টো কৃষ্ণাকে শাসিয়ে বলল, খবরদার কৃষ্ণা, আমার হবুবু তো বহুদূর। শ্বশুর বাড়ির কেউ যদি ভুলেও জানতে পারে আমার চরিত্র খারাপ, আমি তোমাকে জাস্ট নিজের হাতে খুন করে ফেলব। তুমি যে আমাকে এতক্ষণ ধরে ভয় দেখানোর চেষ্টা করছো, সব তো আমার ফোনে রেকর্ড হয়ে আছে। রেকর্ডিং ক্লিপটা পাঠাবো না কি তোমার বরকে? স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতেছ, সুখেই সংসার করো। আমাকে চটিয়ে দিয়ে শুধু শুধু নিজের সংসারে অশান্তি ডেকে এনো না। আমি সুখী না হলে কাউকে সুখী হতে দেব না, কাউকে না। মাইন্ড ইট। কথাগুলো বলেই ফোনের লাইনটা কেটে দিল সৌভিক। খুব ইচ্ছে ছিল আজ রাতে কিছু সময় দীপ্তির সাথে একান্তে কাটাতে, কিন্তু অসময়ে কৃষ্ণার ফোন কল পেয়ে সব ইচ্ছে মাটি হয়ে গেল। মনটা বিতৃষ্ণায় ছেয়ে গেল। কৃষ্ণা ভালোই প্যারা দেবে মনে হচ্ছে। না, এর একটা শক্তপোক্ত ব্যবস্থা নিতে হবে।